Welcome back to another new video. Class 11 এর অর্গানিক মলিকিউলগুলোর আইইউপিএসসি নেমিং এর পার্ট যেটা ছিল সেটা আমরা অনলাইনে আলোচনা করেছিলাম এবং অনলাইনে বেশ কিছু লাইভ সেশনস আমরা ডিসকাস করেছিলাম। তো আজকে প্র্যাকটিক্যালি যে কারণেই ভিডিওটা তোমরা অলরেডি থাম্বনেইলে দেখতেই পাচ্ছ যে আজকে আমরা আলোচনা করব অ্যাবাউট আইসোমারিজম, অর্থাৎ আইসোমার রিলেটেড ডিসকাশন আমরা আজকে করব যে আইসোমার কাদেরকে বলে, আইসোমার কি, বা আইসোমারের বিভিন্ন বিষয়গুলো, এইগুলো নিয়ে আজকে আমাদের ডিসকাশন। জেনারেল অর্গানিক কেমিস্ট্রি পার্টে আইইউপিএসসিটা যেমন একটা ইম্পর্টেন্ট অংশ, ঠিক সিমিলারলি আইসোমারিজমটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অংশ। তো আজকের ভিডিওতে আমরা দেখব, আমরা ডিসকাস করব যে হোয়াট ইজ আইসোমারিজম এন্ড হোয়াট আর দি ক্লাসিফিকেশন, অর্থাৎ আইসোমার এর শ্রেণী বিভাগ, কত রকমের আইসোমার হয় এবং কিভাবে তাদেরকে আমরা সেপারেট করি সেই বিষয়টা দেখব। তো সবার প্রথম আগে আমরা যদি চলে আসি যে হোয়াট ইজ আইসোমারিজম, বিফোর দ্যাট আমাকে আগে যদি বলতে হয় যে আইসোমার কাকে বলে, হোয়াট ইজ আইসোমার। আইসোমার এই যে শব্দ, এই শব্দটাকে যদি আমরা দুটো পার্টে ভাগ করি, এই শব্দটাকে যদি আমরা দুটো পার্টে একটু স্প্লিট করে নিই, সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আইসো মানে হচ্ছে ইকুয়াল, অর্থাৎ সমান, আর মার মানে হচ্ছে পার্ট, অর্থাৎ অংশ। তাহলে আইসোমার মানে আলটিমেটলি আমাদের গিয়ে দাঁড়ালো ইকুয়াল পার্ট অথবা সমান অংশ, আইসোমার। এবারে তাহলে আইসোমার কাদেরকে বলে আমরা প্রত্যেকেই জানি যে কোভালেন্ট, মানে অর্গানিক মলিকিউল গুলো বা জৈব যৌগগুলো প্র্যাকটিক্যালি কোভালেন্ট কম্পাউন্ডস, অর্থাৎ সমযোজী যৌগ। যেহেতু জৈব যৌগগুলো প্র্যাকটিক্যালি সমযোজী যৌগ হয় বা কোভালেন্ট কম্পাউন্ড হয়, তাই অর্গানিক কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে কিন্তু বন্ড, অর্থাৎ যে বন্ধনগুলো থাকে, যে বন্ডগুলোর মাধ্যমে বিভিন্ন অ্যাটমস গুলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন কানেক্টেড হয়, সেই বন্ডগুলোর কিন্তু নিজস্ব একটা দিক বা নিজস্ব একটা ডিরেকশন থাকে, যেটা কোভালেন্ট কম্পাউন্ডের ক্যারেক্টার, যে কোভালেন্ট বন্ডের একটা ডিরেকশন রয়েছে, কোভালেন্ট বন্ডের একটা দিক নির্দেশক ব্যাপার রয়েছে। তো এই জন্য দেখা যায় যে অর্গানিক কম্পাউন্ড গুলোর ক্ষেত্রে একই মলিকুলার ফর্মুলা শুধু বন্ডের ডিরেকশন বা বন্ডের পজিশন বা বন্ডের ওরিয়েন্টেশন পাল্টে যাওয়ার জন্য একটাই মলিকুলার ফর্মুলার এগেইনস্টে আমরা একাধিক স্ট্রাকচারস, একাধিক গঠন পাই। এবং এই যে একই মলিকুলার ফর্মুলার সাপেক্ষে একাধিক যে গঠন আমরা পাচ্ছি, এই প্রত্যেকটা গঠনকে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচারকে আমরা বলবো পরস্পরের আইসোমার্স। অর্থাৎ আইসোমার আমরা কাদেরকে বলি, বা আইসোমারের জন্য আমরা কি কি পয়েন্ট ইনক্লুড করব। আইসোমারের জন্য যে পয়েন্টগুলো আমরা ইনক্লুড করব তার মধ্যে প্রথম হচ্ছে সেম মলিকিউলার ফর্মুলা, অর্থাৎ একই মলিকিউলার ফর্মুলা। 2 নম্বর যে পয়েন্টটা আমরা ইনক্লুড করব, ডিফারেন্ট স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট। অর্থাৎ মলিকুলার ফর্মুলা সেম হবে কিন্তু স্ট্রাকচার হবে ডিফারেন্ট। নাম্বার 3 আমরা কি দেখব, নাম্বার 3 তে আমরা অবশ্যই মনে রাখবো দে বা দি ডিফারেন্ট স্ট্রাকচারস মাস্ট বি সেপারেবল। অর্থাৎ এই যে একই মলিকুলার ফর্মুলার এগেইনস্টে আমরা একাধিক যে স্ট্রাকচার পাচ্ছি, এই প্রত্যেকটা স্ট্রাকচারকে কিন্তু প্র্যাকটিক্যালি সেপারেট করা যেতে হবে। অর্থাৎ এমন নয় যে শুধু স্ট্রাকচার আমরা থিওরিটিক্যালি পেলাম, প্র্যাকটিক্যালি ওদেরকে সেপারেট করা যাচ্ছে না, ওরা একসঙ্গে থাকছে, তাহলে কিন্তু আমরা কখনোই তাদেরকে আইসোমার হিসেবে বলতে পারবো না বা আইসোমার হিসেবে তাদেরকে আমরা কনসিডার করতে পারবো না। তাহলে আইসোমার তাদেরকেই আমরা বলবো যাদের ক্ষেত্রে মলিকুলার ফর্মুলা সেম হবে,
যাদের স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট হবে এবং প্রত্যেকটা ডিফারেন্ট স্ট্রাকচারকে আমরা ইন্ডিভিজুয়ালি সেপারেট যেন করতে পারি, পৃথক যেন করতে পারি, তবে আমরা তাদেরকে বলি হচ্ছে আইসোমার্স। আইসো মানে ইকুয়াল, মার মানে পার্ট, ইকুয়াল পার্ট। এবারে তাহলে গেল, দিস ইজ বেসিক ইন্ট্রোডাকশন অফ আইসোমার। আচ্ছা, নাও হোয়াট ইজ আইসোমারিজম? এই যে একটা অর্গানিক মলিকিউল একই মলিকিউলার ফর্মুলার এগেইনস্টে ডিফারেন্ট স্ট্রাকচারস তৈরি করে এক্সিস্ট করে, অর্থাৎ ডিফারেন্ট আইসোমার্স শো করে, এই যে গোটা ফেনোমেনা, এই যে সমগ্র ঘটনা, এই ঘটনাটাকে, এই ফেনোমেনাটাকেই আমরা বলি হচ্ছে আইসোমারিজম। অর্থাৎ আইসোমারিজম মানে এই যে একটা অর্গানিক মলিকিউল একই মলিকুলার ফর্মুলার এগেইনস্টে একাধিক স্ট্রাকচার তৈরি করে এক্সিস্ট করে, এই যে গোটা ঘটনা, এই যে গোটা ফেনোমেনা, এটাকেই আমরা বলি হচ্ছে আইসোমারিজম। এবারে আমরা চলে আসবো ক্লাসিফিকেশন, যে আইসোমার্স কত রকমের হয়, আইসোমার্স কি কি। তো আইসোমার্সের ক্লাসিফিকেশনে প্রথমেই আমরা চলে আসি, চলো ক্লাসিফিকেশন অফ আইসোমার্স। তাহলে আমরা এখানে প্রথমে কার ক্লাসিফিকেশন করব? আইসোমারের। আইসোমার মানে কি? ওয়ান্স এগেন, সেম মলিকুলার ফর্মুলা, সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারস। সেম মলিকুলার ফর্মুলা বাট ডিফারেন্ট স্ট্রাকচারস। এবার আইসোমার বা এই যে আইসোমারের কথা আমরা বলছি, এই আইসোমারকে কিন্তু প্র্যাকটিক্যালি আমরা দুটো ভাগে ভাগ করি। প্র্যাকটিক্যালি আইসোমারকে আমরা দুটো ভাগে ভাগ করি। কি সেই দুটো ভাগ? ওয়ান বাই ওয়ান আমরা আসি। আইসোমারের প্রথম যে ভাগটা আমরা পড়ব, প্রথম ভাগটা হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার্স। স্ট্রাকচারাল আইসোমার্স। আর দ্বিতীয় যে পার্টটা আমরা পড়ব, দ্বিতীয় পার্টটা হচ্ছে স্টিরিও আইসোমার্স। স্টিরিও আইসোমার্স অর্থাৎ আমরা যদি বাংলায় বলি, বাংলায় স্ট্রাকচারাল আইসোমার্স মানে হচ্ছে গঠনগত সমাবয়ব। এবং আমরা যদি স্টিরিও আইসোমারকে বাংলায় বলি, তাহলে এটা গিয়ে দাঁড়াবে ত্রিমাত্রিক সমাবয়ব। তাহলে আইসোমারকে আমরা প্র্যাকটিক্যালি দুভাগে ভাগ করলাম। আইসোমারের দুটো ভাগ কি কি? আইসোমারের দুটো ভাগ হচ্ছে স্ট্রাকচারাল আইসোমার অর্থাৎ গঠনগত সমাবয়ব, আর 2 নম্বর হচ্ছে স্টিরিও আইসোমার অর্থাৎ ত্রিমাত্রিক সমাবয়ব। তাহলে আইসোমারকে আমরা দুভাগে ভাগ করলাম। এবারে স্ট্রাকচারাল আইসোমার আর গঠনগত ত্রিমাত্রিক আইসোমারের মধ্যে বিষয়টা কি বা ডিফারেন্স কি কি আছে সেগুলোতে আমি আসবো। বাট বিফোর দ্যাট, স্ট্রাকচারাল আইসোমারিজমের আমরা ওয়ান বাই ওয়ান ক্লাসিফিকেশনে আসি, যে স্ট্রাকচারাল আইসোমারিজমকে আমরা প্র্যাকটিক্যালি কতগুলো ভাগে ভাগ করতে পারি। স্ট্রাকচারাল আইসোমারকে আমরা প্রথম যে ভাগে ভাগ করতে পারি, স্ট্রাকচারাল আইসোমারের যে প্রথম ভাগ, সেটা হচ্ছে চেইন আইসোমারিজম। চেইন আইসোমার। 2 নম্বর যে ভাগটা আমরা পড়ব, সেটা হচ্ছে পজিশনাল আইসোমার। 3 নম্বর যে ভাগটা আমরা পড়ব, সেই 3 নম্বর ভাগটা হচ্ছে ফাংশনাল গ্রুপ বা ফাংশনাল আইসোমার। প্রত্যেকটা ডিটেলে আমরা যাব, আগে আমরা একটু ক্লাসিফিকেশনটা লিখে। 4 নম্বর যে ভাগটা আমরা পড়ব, 4 নম্বর ভাগ হচ্ছে রিং চেন আইসোমারিজম। রিং চেন আইসোমার, চেইন আইসোমার। পরের যে ভাগটা আমরা পড়ব, এটার নাম হচ্ছে মেটামারিজম বা মেটামার। আর শেষ যে ভাগটা আমরা পড়ব, শেষ ভাগটা হচ্ছে টটোমার। TAUTOMER, টটোমার। এই গেল স্ট্রাকচারাল আইসোমার্স বা স্ট্রাকচারাল আইসোমার যেগুলো হয়, গঠনগত সমাবয়ব যেগুলো হয়, তাদের সিম্পল 5টা ভাগ: চেইন আইসোমার্স, পজিশনাল আইসোমার্স,
ফাংশনাল আইসোমার্স, মেটামার্স, রিং চেন আইসোমার্স, টটোমার্স। এবং এই যে আমাদের স্টিরিও আইসোমারিজম, ঠিক সিমিলারলি এই যে আমাদের স্টিরিও আইসোমারিজম, এই স্টিরিও আইসোমারিজমকে কিন্তু আমরা প্র্যাকটিক্যালি তিনটে ভাগে ভাগ করব। স্টিরিও আইসোমারিজম বা ত্রিমাত্রিক সমবায়বতাকে আমরা তিনটে ভাগে ভাগ করব। প্রথম যে ভাগটা আমরা লিখব, প্রথম ভাগটা হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমার্স। জিওমেট্রিক্যাল আইসোমার্স। 2 নম্বর যে ভাগটা আমরা পড়ব, 2 নম্বর ভাগটা হচ্ছে অপটিক্যাল আইসোমার্স। অপটিক্যাল আইসোমার্স। 3 নম্বর যে ভাগটা আমরা পড়ব, সেই 3 নম্বর ভাগটা হচ্ছে কনফরমেশনাল আইসোমার্স। এগুলো একটু হাই লেভেলের জিনিস বাবা, সব হবে ধীরে ধীরে, একবারে তো সবটা হয় না। কনফরমেশনাল আইসোমার্স এগুলো একটু আপডেটেড বা এগুলো একটু একটু আপার লেভেলের বিষয়, এগুলোও আমরা ডিসকাস করব, চিন্তার কোনো কারণ নেই। তাহলে আমরা জিওমেট্রিক্যাল আইসোমার মানে হচ্ছে জ্যামিতিক সমাবয়ব, অপটিক্যাল আইসোমার মানে হচ্ছে আলোকীয় সমাবয়ব, আর কনফরমেশনাল আইসোমার। তাহলে স্টিরিও আইসোমার্সকে আমরা 3 ভাগে ভাগ করি, জিওমেট্রিক্যাল, অপটিক্যাল, কনফরমেশনাল, 3টে ভাগ। আর স্ট্রাকচারাল আইসোমারকে আমরা টোটাল 6টা ভাগে ভাগ করেছি, চেইন, পজিশনাল, ফাংশনাল, রিং চেন, মেটামার, টটোমার। এবার স্ট্রাকচারাল আইসোমার আর স্টিরিও আইসোমারের মধ্যে বেসিক আমি 2-3টে পয়েন্ট একটু হাইলাইট করি। যে এই যে আমরা বলছি বারবার করে যে স্ট্রাকচারাল আইসোমার হয় অথবা ত্রিমাত্রিক সমবায় বা পজিশনাল আইসোমার হয়, তো এদের মধ্যে আমরা ডিফারেন্স বা সিমিলারিটি যেটাই বলি না কেন আমরা কি পাবো। যেমন স্ট্রাকচারাল আইসোমার যারা হবে তাদের ক্ষেত্রে তোমরা দেখতে পারবে সেম মলিকিউলার ফর্মুলা, ডিফারেন্ট স্ট্রাকচার। আর কি দেখতে পাবে, এই যে ডিফারেন্ট স্ট্রাকচার গুলো আমরা পাচ্ছি, এই ডিফারেন্ট স্ট্রাকচার গুলোর আইইউপিএসি নেমটাও কিন্তু ডিফারেন্টই হবে। দিস ইজ ফর স্ট্রাকচারাল আইসোমার্স। আর যখনই আমরা স্টিরিও আইসোমার করব, স্টিরিও আইসোমারের ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো সেম মলিকিউলার ফর্মুলা। 2 নম্বর আমরা দেখতে পাবো সেম আইইউপিএসি। অদ্ভুত ব্যাপার, মলিকুলার ফর্মুলাও সেম ভাই, আইইউপিএসিও সেম, তাহলে দুটো কম্পাউন্ড আলাদা হলো কি করে? দুটো তো সেমই কম্পাউন্ড, নট লাইক দ্যাট। আমরা দেখতে পাবো অ্যারেঞ্জমেন্ট ডিফারেন্ট, অর্থাৎ জিওমেট্রিটা ডিফারেন্ট জিওমেট্রি আমরা ডিটেলে আসবো। ডিফারেন্ট জিওমেট্রি, এই হয়ে গেল আমাদের 3টে ইম্পর্টেন্ট পয়েন্ট রিগার্ডিং স্টিরিও আইসোমারিজম। তাহলে আমাদের স্ট্রাকচারাল আইসোমার্স তাদেরকে আমরা বলছি যাদের মলিকুলার ফর্মুলা সেম হবে, যাদের স্ট্রাকচার ডিফারেন্ট হবে এবং আইইউপিএসিও ডিফারেন্ট হবে। আর স্টিরিও আইসোমারিজমের ক্ষেত্রে আমরা কি বললাম, মলিকুলার ফর্মুলা সেম, আইইউপিএসি সেম, বাট জিওমেট্রি শুড বি দ্য ডিফারেন্ট। তাহলে এই যে আমাদের দুটো সিম্পল ক্লাসিফিকেশনে আমরা গেলাম, এবার আমরা ডিটেলে আসবো। আজকের ভিডিওতে আমরা মূলত সমস্ত রকম কাটাছেড়া করব রিগার্ডিং স্ট্রাকচারাল আইসোমার্স, মানে এই 6টা টাইপ অফ আইসোমার্স, এবং জিওমেট্রিক্যাল আইসোমার অনলি। অপটিক্যাল আইসোমার, কনফরমেশনাল আইসোমার এই মুহূর্তে আমরা করব না, বিকজ ক্লাস 11 এর বোর্ডস এর জন্য একেবারেই প্রয়োজনীয় নয়। পরবর্তী সময় আমরা যখন আবার আইসোমারের সেকেন্ড পার্ট অফ ভিডিও দেখবো, সেখানে আমরা কিন্তু অপটিক্যাল আইসোমার আর জিওমেট্রিক্যাল আইসোমার্স কে নিয়েই অপটিক্যাল আইসোমার আর কনফরমেশনাল আইসোমার্স কে নিয়েই মূল আলোচনায় যাব। তো চলে আসি 1 বাই 1। প্রথমেই আসবো আমরা চেইন আইসোমারিজম। আমি এখানে কতগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট হাইলাইট করেছি যাতে করে আমার ভিডিওটাকে আমি একটু সংক্ষেপে কমপ্লিট করতে পারি। তো এবার এই পয়েন্টগুলো আগে ইম্পর্টেন্ট। প্রথমে বলছে সেম মলিকুলার ফর্মুলা, অবভিয়াস সেম মলিকুলার ফর্মুলা তো হতেই হবে। বলছে ডিফারেন্ট আইইউপিএসি নেম তো হতেই হবে, অবভিয়াস। সেম ফাংশনাল গ্রুপ, আচ্ছা যদি চেন আইসোমার হয়, যদি দুটো মলিকিউল চেন আইসোমার হয়, তাদের মধ্যে কিন্তু যদি ফাংশনাল গ্রুপ থাকে, তাহলে সেই ফাংশনাল গ্রুপটা কিন্তু একই থাকতে হবে। দিস ইজ দি কন্ডিশন। ফাংশনাল গ্রুপ পাল্টে গেলে কিন্তু সেটাকে তখন আমরা চেইন আইসোমার বলতে পারবো না, ফাংশনাল আইসোমার বলতে হবে বা অন্য কোন রকম ভাবে সেটাকে বলতে হবে। বাট যদি দুটো কম্পাউন্ডকে
চেইন আইসোমার হিসাবে মানে চিনতে হয়, বা যদি দুটো কম্পাউন্ডকে চেইন আইসোমার হিসাবে মার্ক করতে হয়, তাহলে ওদের ক্ষেত্রে কিন্তু প্রথমত হতে হবে সেম মলিকুলার ফর্মুলা, আইইউপিএসি নেম অবভিয়াসলি ডিফারেন্ট হতে হবে, ফাংশনাল গ্রুপ থাকতে হবে সেম, সেম পজিশন অফ ফাংশনাল গ্রুপ। শুধু ফাংশনাল গ্রুপ থাকলে হবে না, সেই ফাংশনাল গ্রুপগুলোর পজিশনটা কিন্তু অবশ্যই সেম হতে হবে। মানে ধরে নাও বিউটান টু অল, তাহলে 2 নম্বর কার্বনে ওইচ আছে, তাহলে এর যদি আইসোমার কোথাও আমরা পাই, সেই আইসোমারটার মধ্যে ওইচ গ্রুপ 2 নম্বর পজিশনেই থাকতে হবে। এমন নয় যে এখানে ওইচ আছে ওখানে সিএইচও আছে, এখানে ওইচ আছে ওখানে ইথার আছে, এটা হলে কিন্তু চেইন আইসোমার হিসাবে তাদেরকে বলা যাবে না। অর্থাৎ দুটো চেইন আইসোমারের মধ্যে ফাংশনাল গ্রুপ একই হতে হবে। যদি অ্যালকোহল থাকে তাহলে দুটোতেই অ্যালকোহল, যদি অ্যামিনস থাকে তাহলে দুটোতেই অ্যামিন। আর সেই শুধুমাত্র ফাংশনাল গ্রুপ সেম হলে হবে না, সেই ফাংশনাল গ্রুপগুলোর পজিশন শুড বি দি সেম। অর্থাৎ দুটো কম্পাউন্ডেই 2 নম্বর পজিশনে থাকতে হবে, অথবা 3 নম্বর পজিশনে, অথবা 4 নম্বর অ্যান্সার। তাহলে এরপরে আমরা কি বলছি, ডিফারেন্ট নাম্বার অফ, মাইন্ড ইট, এই পয়েন্টটার উপরে একটু হাইলাইট করবে, বলছে ডিফারেন্ট নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন প্যারেন্ট চেইন। অর্থাৎ মূল যে প্যারেন্ট চেইনটা রয়েছে, সেই প্যারেন্ট চেইনে কার্বন অ্যাটম কিন্তু ডিফার করতে হবে। তাহলে কয়েকটা এক্সাম্পলে আমরা চলে আসি। এক্সাম্পল আমি পাশে 1 বাই 1 দেখাবো, নিচেও দেখাবো, ভালো করে এই পেজের মধ্যেই আমরা পুরো বিষয়টাকে কমপ্লিট করব। প্রথমত আমরা চলে আসছি এক্সাম্পল। তোমরা খাতায় যখন নোট ডাউন করবে, খাতায় তোমাদের এত ক্লামজি করে পাশে লিখতে হবে না, তোমরা এই পয়েন্টগুলো লিখে নেওয়ার পর এক্সাম্পলস গুলো নিচে 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 সুন্দর করে লিখবে। তো চলো প্রথমে আমরা একটা এক্সাম্পল দেখি। C4H10, C4H10। আচ্ছা, আরেকটা কথা আমি বলি, লং চেনে মিনিমাম 4টে কার্বন থাকলে তবেই কিন্তু আইসোমারিজম বিষয়টা দেখা যায়। অর্থাৎ বিউটেন অনওয়ার্ডস, বিউট, পেন্ট, হেক্স, হেক্ট, এইগুলোর ক্ষেত্রে আইসোমারিজম ব্যাপারটা দেখা যায়। মিথেন, ইথেন, প্রোপেন, মিথ, ইথ, প্রোপ, অর্থাৎ 1টা 2টো বা 3টে কার্বন যদি প্যারেন্ট চেনে থাকে, ইন দ্যাট কেস কিন্তু আমরা মানে শুধু মিথেন, ইথেন, প্রোপেনের ক্ষেত্রে কিন্তু আমরা অর্গানিক মলিকুলের ক্ষেত্রে কিন্তু আমরা আইসোমারিজম বা আইসোমার্স পাবো না। এই পয়েন্টটা আমি এখানে একটু লিখি, এটা লিখতে ভুলে গেছে। আইসোমারিজম exhibited by the organic molecules having at least 4 carbon atoms। অর্থাৎ কমপক্ষে 4টে কার্বন যদি অর্গানিক মলিকিউলটার মধ্যে থাকে, তাহলেই কিন্তু আইসোমারিজম দেখা যাবে। সেটা স্ট্রাকচারাল হোক বা অন্যান্য ক্ষেত্রে যাই হোক, অ্যাটলিস্ট 4টে কার্বন থাকতে হবে। তাহলে আমরা এখানে বিউটেন নিয়ে শুরু করছি, একটু বোর্ডের দিকে ভালো করে তাকাবে। বিউটেন নিয়ে, তাহলে এই বিউটেনটা হচ্ছে আমাদের মলিকিউলার ফর্মুলা MF। এবার বিউটেনের আমি যদি এই স্ট্রাকচার গুলোকে দেখাই, CH3, CH2, CH2, CH3, তারপরে ধরে নাও আমি যদি এই স্ট্রাকচারটা দেখাই, CH3, CH, CH3, CH3, তাহলে এই যে দুটো কম্পাউন্ড আমরা বললাম, এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো এখানে লং চেনে কটা কার্বন, 1 2 3 4, এখানে লং চেনে কটা কার্বন, 3টে কার্বন। তাহলে এই কম্পাউন্ডটার নাম হচ্ছে বিউটেন, আইইউপিএসি নাম, আর এই কম্পাউন্ডটার নাম হচ্ছে 2-মিথাইল প্রোপেন, 2-মিথাইল প্রোপেন। এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে এই 4টে পয়েন্ট আমরা ফুলফিল করাতে পারছি। ফার্স্ট অফ অল, সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট আইইউপিএসি নেম, ফাংশনাল গ্রুপ এখানে নেই এই দুটো কম্পাউন্ডের বা এই এক্সাম্পলটার ক্ষেত্রে পার্টিকুলারলি, এই পার্টিকুলার এক্সাম্পলটার ক্ষেত্রে কিন্তু কোনো ফাংশনাল গ্রুপ নেই। তাহলে ফাংশনাল গ্রুপের পজিশনের কোনো ব্যাপার এখানে নেই। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সেম ফাংশনাল গ্রুপ, এই পয়েন্ট দুটো এই ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হচ্ছে না। লাস্ট বলেছে ডিফারেন্ট নাম্বার অফ কার্বন অ্যাটম ইন প্যারেন্ট চেন। এখানে প্যারেন্ট চেনে কটা কার্বন আছে, 4টে কার্বন, যেহেতু বিউটেন, আর এখানে প্যারেন্ট চেনে কটা কার্বন আছে, 3টে কার্বন। তার মানে এই যে দুটো স্ট্রাকচার,
এই যে দুটো স্ট্রাকচার, এই দুটো স্ট্রাকচার মেইনলি ডিফার করলো কোন জায়গায়? প্যারেন্ট চেনে নাম্বার অফ কার্বন অ্যাটমে। অর্থাৎ প্রথমটার ক্ষেত্রে চেনের মধ্যে কটা কার্বন আছে? 4টে। তারপরেরটার ক্ষেত্রে চেনের মধ্যে কটা কার্বন আছে? 3টে। দ্যাট ইজ বাই এই দুটো মলিকিউল কিন্তু চেইন আইসোমার হবে একে অপরের, পরস্পরের। এবার আমরা পরের একটা এক্সাম্পল দেখবো। এক্সাম্পল জরুরি, অত্যন্ত জরুরি। এক্সাম্পল দেখবো আমরা, পরের এক্সাম্পল। এবারে ধরো মনে করো আমরা যদি এরকম একটা কম্পাউন্ড নিই, এরকম একটা কম্পাউন্ড, সাপোজ C4H10O, C4H10O। আমি একটু পরে আসবো বিষয়গুলো আর একটু ক্লারিফিকেশনে। C4H10O, দিস ইজ দি মলিকুলার ফর্মুলা। 4টে কার্বন, 10টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। এটার রেসপেক্টে আমি এরকম একটা স্ট্রাকচার লিখতে পারি, CH3, CH2, CH2, OH। আবার এটার রেসপেক্টে আমি এরকম একটা ফর্মুলাও লিখতে পারি, তাহলে এই যে দুটো ফর্মুলা আমি লিখেছি, আগে এই দুটো ফর্মুলার নামগুলোকে ঝট করে লিখে ফেলি। 1, 2, 3, 4। প্রথমটার নাম হচ্ছে বিউটান টু অল। পরেরটার নাম কি? 1, 2, 3। পরেরটার নাম হচ্ছে 2 মিথাইল বিউটান, সরি 2 মিথাইল প্রোপান টু অল। এই যে দুটো কম্পাউন্ডের কথা আমরা কনসিডার করলাম এক্ষেত্রে, এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রে দেখো, প্রথম কম্পাউন্ডটায় ফাংশনাল গ্রুপ কি আছে? অ্যালকোহল। পরের কম্পাউন্ডটায় ফাংশনাল গ্রুপ কি আছে? অ্যালকোহল। ডান। প্রথম কম্পাউন্ডটায় ফাংশনাল গ্রুপটা লং চেনে কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বন। পরের কম্পাউন্ডটায় ফাংশনাল গ্রুপটা কত নম্বর কার্বনে আছে? 2 নম্বর কার্বন। অর্থাৎ এই পয়েন্ট দুটোকে ভ্যালিড করানোর জন্য আমি এই এক্সাম্পলটাকে টানলাম। সেম ফাংশনাল গ্রুপ, সেম পজিশন অফ ফাংশনাল গ্রুপ, দুটোতেই পজিশন কিন্তু 2 নম্বর পজিশন। বিউটান হলেও 2 অল, প্রোপান হলেও 2 অল। তাহলে ডিফার করছে কোন জায়গায়? শুধু লং চেনে কার্বন সংখ্যায় ডিফার করছে। প্রথম মলিকিউলটার ক্ষেত্রে লং চেনে কার্বন সংখ্যা কটা আছে? 4টে। তারপরে মলিকিউলটার ক্ষেত্রে লং চেনে কার্বন সংখ্যা কটা আছে? 3টে। দ্যাট ইজ বাই যেহেতু সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট আইইউপিএসি, সেম ফাংশনাল গ্রুপ, সেম পজিশন অফ ফাংশনাল গ্রুপ, শুধুমাত্র যেহেতু লং চেনে নাম্বার অফ কার্বনটা ডিফার করছে, তাই জন্যে এরা হলো পরস্পরের চেইন আইসোমার অথবা শৃঙ্খল ঘটিত সমাবয়ব। চেইন আইসোমার অথবা শৃঙ্খল ঘটিত সমাবয়ব। ভেরি গুড। আশা করি বিষয়টা ক্লিয়ার। যাদের লেখা হয়নি তারা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অসুবিধার কিছু নেই। আমরা পজিশনাল আইসোমারিজমে যাব। চলো নেক্সট। এবার হচ্ছে পজিশনাল আইসোমার। পজিশন মানে কি? অবস্থান। পজিশন মানে কি? যে কোথায় আছে, কোন জায়গায় আছে সেটা। পজিশন মানে হচ্ছে অবস্থান। তাহলে এখানে কি কি বলছে? সেম মলিকুলার ফর্মুলা, ভালো কথা। ডিফারেন্ট আইইউপিএসি, ভালো কথা। সেম নাম্বার অফ কার্বন অ্যাটম। ভাই প্যারেন্ট চেনে কিন্তু এখন আর নাম্বার অফ কার্বন ভ্যারি করালে হবে না। প্যারেন্ট চেনে নাম্বার অফ কার্বন কিন্তু সেম থাকতে হবে, কারণ প্যারেন্ট চেনে নাম্বার অফ কার্বন ভ্যারি করলেই চেইন আইসোমার হয়ে যাবে। সেম নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন প্যারেন্ট চেন, বাট ডিফারেন্ট পজিশন। ডিফারেন্ট পজিশন অফ ফাংশনাল গ্রুপ, অর্থাৎ ফাংশনাল গ্রুপের পজিশনটা ডিফারেন্ট হতে হবে। ফাংশনাল গ্রুপের পজিশনটা ডিফারেন্ট হতে হবে। ফাংশনাল গ্রুপ এবং মাল্টিপল বন্ড, অর্থাৎ যদি ডবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাদেরও পজিশনটা কিন্তু ডিফারেন্ট হতে হবে, তবে আমরা তাদেরকে বলতে পারবো পজিশনাল আইসোমার্স। তাহলে চলো দেখা যাক কিভাবে আমরা বিষয়টাকে এক্সপ্লেন করি। এক্সাম্পল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওয়ান সেকেন্ড, আমরা এক্সাম্পল শুরু করি। আমি এক্সাম্পল গুলো এখানেই লিখছি, তোমরা খাতায় যদি নোট ডাউন করো, যদি মনে হয় যে এটা জরুরি আমাদের জন্য, তাহলে তো অবশ্যই নোট ডাউন করবে। জরুরি না হলে নোট ডাউন করার দরকার নেই। অবশ্য জরুরি না হলে এত দূর অব্দি দেখছেও না কেউ ভিডিও, হোয়াট এভার, তো দেখছো যখন অবশ্যই জরুরি, খাতায় লেখো। আমি বলছি এইটা আজ থেকে 5 বছর পরেও যদি কোনোদিন আইসোমারিজম কাজে লাগে, স্ট্রাকচারাল আইসোমারিজম কাজে লাগে, একবার এই খাতাটা উল্টে দেখলে বা একবার এই ভিডিওটা যদি তখন থাকে,
যদি দেখতে ইচ্ছা হয় একবার দেখলে, আমি বলছি স্ট্রাকচারাল আইসোমারিজম রিলেটেড কোনো কোয়ারি কিন্তু থাকবে না, স্ট্রাকচারাল আইসোমারিজম রিলেটেড, বিকজ আজকে আমরা মূলত স্ট্রাকচারাল আইসোমারিজমের উপর ফোকাস করব। গোটা আইসোমারিজম পড়াতে গেলে 3 ঘন্টার 3.5 ঘন্টার ভিডিও হয়ে যাবে, ইট ইজ নট পসিবল এট এ টাইম, করা আমার পক্ষেও সম্ভব না, আমি পারবো না। এখানে এক্সাম্পলে আমরা বলছি C4H8, তাহলে এটা আমাদের কি মলিকিউলার ফর্মুলা, তাই তো? মলিকিউলার ফর্মুলা। এবারে এই মলিকুলার ফর্মুলার এগেইনস্টে আমি দুটো স্ট্রাকচার লিখছি, CH3 CH2 CH ডবল বন্ড CH2। প্রথমত এটা একটা অ্যালকিন, বিকজ CnH2n এই ফরম্যাটে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে, আর পরেরটা হচ্ছে CH3 CH ডবল বন্ড CH3। তাহলে এই কম্পাউন্ডটার ক্ষেত্রে যদি আমরা IUPAC নাম দেখি 1 2 3 4, 1 2 3 4, তাহলে প্রথম কম্পাউন্ডটার ক্ষেত্রে আমাদের যে IUPAC নাম হচ্ছে, সেই IUPAC নামটা কি হয়ে যাচ্ছে? বিউট 1 ইন। আর পরের কম্পাউন্ডটার ক্ষেত্রে IUPAC নাম কি হচ্ছে? বিউট 2 ইন। তাহলে চলো একটু ভেরিফাই করে নি, সেম মলিকুলার ফর্মুলা, হ্যাঁ স্যার সেম মলিকুলার ফর্মুলা। ডিফারেন্ট IUPAC, হ্যাঁ স্যার ডিফারেন্ট IUPAC, বিকজ একটা বিউট 1 ইন, একটা বিউট 2 ইন। আচ্ছা, সেম নাম্বার অফ কার্বন অ্যাটম ইন লং চেন, ইয়েস স্যার সেম নাম্বার অফ কার্বন অ্যাটম, প্রথমটাতেও লং চেনে 4টে কার্বন আছে, পরেরটাতেও লং চেনে 4টে কার্বন আছে। আচ্ছা স্যার, ডিফারেন্ট পজিশন অফ ফাংশনাল গ্রুপ এন্ড মাল্টিপল বন্ড, ফাংশনাল গ্রুপ তো নেই স্যার, কিন্তু ডবল বন্ড আছে, এবং আমরা হ্যাঁ দেখতে পাচ্ছি যে ডবল বন্ডের পজিশন কিন্তু ডিফারেন্ট আছে। প্রথম মলিকিউলটায় ডবল বন্ড রয়েছে 1 আর 2 নম্বর কার্বনে, দ্বিতীয় মলিকিউলটায় ডবল বন্ড রয়েছে 2 আর 3 নম্বর কার্বনে। হ্যাঁ স্যার 4টে কন্ডিশন ফুলফিল করছে, তার মানে এরা পজিশনাল আইসোমার। পজিশনাল আইসোমারের ক্ষেত্রে কি হবে? সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট IUPAC, সেম নাম্বার অফ কার্বন অ্যাটম ইন লং চেনে কার্বন অ্যাটম কিন্তু ভ্যারি করলে হবে না ভাই, হবে না। এবং 4 নম্বর হচ্ছে ডিফারেন্ট পজিশন অফ ফাংশনাল গ্রুপ অথবা মাল্টিপল বন্ড, মাল্টিপল বন্ডের পজিশন অথবা মাল্টিপল বন্ডের পজিশনটা ডিফারেন্ট হতে হবে, মাল্টিপল বন্ডের পজিশনটা আলাদা হতে হবে, মাল্টিপল বন্ডের পজিশন একই রকম হলে কিন্তু হবে না। চলো এবারে, তাহলে আমাদের এই গল্পটা তো গেল, এবারে আমরা আরো একটা এক্সাম্পল দেখি। এটা তো, এখানে তো কোনো ফাংশনাল গ্রুপ নেই, মাল্টিপল বন্ড আছে। তো চলো আমরা যে এক্সাম্পলটা একটু আগে দেখলাম না, যে বিউটেনের অ্যালকোহল, মানে 4টে কার্বন বলে অ্যালকোহল, তো সেই এক্সাম্পলটাকে আরেকবার একটু ডাকি, এক্সাম্পল 2। C4H10O, C4H10O, 1 সেকেন্ড অ্যালকোহল, C4H10O, 1 সেকেন্ড অ্যালকোহল। এবার এই যে C4H10O, এর এগেইনস্টে আমি এরকম একটা ফর্মুলা লিখতে পারি, CH3 CH2 CH2 CH2OH। এর এগেইনস্টে 1 সেকেন্ড আমরা এরকম একটা ফর্মুলাও লিখতে পারি, CH3 CH2 CH3OH। তাহলে প্রথম কম্পাউন্ডার ক্ষেত্রে এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন, এটা 4 নম্বর কার্বন, এখানে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। তাহলে IUPAC নাম যদি দুটো কম্পাউন্ডের আমি ঝট করে লিখে ফেলি, তাহলে এটার নাম কি হবে? তোমরা প্রত্যেকে জানো, আমার থেকে অনেক ভালো পারবে, বিউটান 1 অল। এবং তারপরেরটার ক্ষেত্রে নাম কি হবে? বিউটান 2 অল। তাহলে once again দেখো, সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট IUPAC, সেম নাম্বার অফ কার্বন অ্যাটম ইন লং চেন, শুধু পজিশনটা কোথায় হচ্ছে, মানে পজিশন, ফাংশনাল গ্রুপের পজিশন, ডিফারেন্ট হচ্ছে। এবং আমি কিন্তু এখানে তোমাকে আরেকটা কথা একটু মনে করিয়ে দেবো, এখানে এই যে ফাংশনাল গ্রুপটার কথা আমি বলেছি ভাই, এই যে ফাংশনাল গ্রুপটার কথা আমি তোমাদের এখানে বলেছি, এই যে ফাংশনাল গ্রুপটার কথা আমি তোমাদের এখানে লিখেছি, ফাংশনাল গ্রুপ, এই ফাংশনাল গ্রুপটা কিন্তু যে কোনো ফাংশনাল গ্রুপ নয়, এই ফাংশনাল গ্রুপটা কিন্তু অলওয়েজ নন টার্মিনাল ফাংশনাল গ্রুপ, সরি, এই ফাংশনাল গ্রুপটা কিন্তু অলওয়েজ নন টার্মিনাল ফাংশনাল গ্রুপ।
অর্থাৎ এই যে ফাংশনাল গ্রুপের কথা বলা হচ্ছে, এই ফাংশনাল গ্রুপটা কিন্তু কখনো কোনোদিন কোনো অবস্থাতেই অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যাসিড ক্লোরাইড, অ্যামাইড এইরকম টার্মিনাল ফাংশনাল গ্রুপ হবে না। কারণ টার্মিনাল ফাংশনাল গ্রুপ অলওয়েজ লং চেনে 1 নম্বর কার্বনেই বসে। টার্মিনাল ফাংশনাল গ্রুপের পজিশন কিন্তু ওইভাবে চেঞ্জ করে পজিশনাল আইসোমার পাওয়া যায় না। সুতরাং পজিশনাল আইসোমার পেতে হলে যে ফাংশনাল গ্রুপগুলোর কথা আমরা বলছি, সেই ফাংশনাল গ্রুপগুলো কিন্তু অবশ্যই হতে হবে নন টার্মিনাল ফাংশনাল গ্রুপ। নন টার্মিনাল ফাংশনাল গ্রুপ মানে যেগুলো চেনের একদম প্রথমেই বসে না, অর্থাৎ অ্যালকোহল হতে পারে, অ্যামিন হতে পারে, কিটোন হতে পারে, এই ধরনের ফাংশনাল গ্রুপগুলো কিন্তু হতে পারে নন টার্মিনাল ফাংশনাল গ্রুপ। ওকে, তাহলে পজিশনাল আইসোমারের ক্ষেত্রে আমরা দেখলাম যে পজিশনাল আইসোমার কাদেরকে বলে এবং কিভাবে এদের কাটাছেড়া করা হয়। এবার আমরা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদের মাথায় অলরেডি হয়তো জট পাকাতে শুরু করেছে। আচ্ছা, কখন আমরা তাহলে বুঝবো যে এরা পরস্পরের চেন আইসোমার আর এরা পরস্পরের পজিশনাল আইসোমার? সেক্ষেত্রে একটা ছোট্ট ট্রিক আছে, চলো সেই ট্রিকটায় যাই। এখানে আমরা ছোট্ট হেডিং করি, ট্রিক টু ডিফারেন্সিয়েট positional and chain isomer. Chain isomers. পজিশনাল আইসোমার আর চেন আইসোমারের মধ্যে পার্থক্য করার জন্য আমরা একটা ছোট্ট ট্রিক লাগাবো, ছোট্ট ট্রিক। কিভাবে আমরা বুঝতে পারবো যে কোনটা পজিশনাল আইসোমার আর কোনটা চেন আইসোমার? আচ্ছা, আমি একটু এই লেখাটা মুছছি। ওকে, আমি এখানে লিখি আরেকবার, ওটা লেখাটা অনেকটা উপরে চলে গেছিল। ট্রিক টু ডিফারেন্সিয়েট, ট্রিক টু ডিফারেন্সিয়েট positional and chain isomers. এখানে আমরা একটা খুব সিম্পল ট্রিক লাগাবো। এটাকে অনেক বইতে, অনেক জায়গায়, অনেক মেটেরিয়ালে ম্যাজিক নাম্বার ট্রিক বলে। যদিও ম্যাজিক নাম্বার শব্দটা নিউক্লিয়ার কেমিস্ট্রির সাথে রিলেটেড, তো ঠিক আছে, অসুবিধা নেই। ওই ম্যাজিক নাম্বার আর এই ম্যাজিক নাম্বার কিন্তু টোটালি ডিফারেন্ট, দুটো আলাদা জিনিস। তো আমরা এখানে ম্যাজিক নাম্বার ট্রিকটাকে কাজে লাগাবো, যেভাবে আমরা পড়ি আর কি, পড়ে এসছি এতদিন। আচ্ছা, দেখো, ম্যাজিক নাম্বার চেক করতে হয়, ম্যাজিক নাম্বার চেক করতে হয় এ এবং বি। যেখানে এটা কি, এটা হচ্ছে নাম্বার অফ কার্বন অ্যাটমস ইন প্যারেন্ট চেন, আর বিটা কি, বিটা হচ্ছে নাম্বার অফ কার্বন কন্টেইনিং ব্রাঞ্চ, নাম্বার অফ কার্বন অ্যাটম ইন প্যারেন্ট চেন মানে মূল যে প্যারেন্ট চেনটা রয়েছে, এই প্যারেন্ট চেনে কতগুলো কার্বন আছে সেটা রিপ্রেজেন্ট হবে হচ্ছে এ দিয়ে, আর বি দিয়ে কি রিপ্রেজেন্ট হবে, কার্বন কন্টেনিং কোনো ব্রাঞ্চ আছে কিনা। কার্বন কন্টেনিং ব্রাঞ্চ মানে মিথাইল কিছু আছে কিনা, ইথাইল কিছু আছে কিনা, এইগুলো হচ্ছে আমাদের চেক করতে হবে। নাম্বার অফ কার্বন কন্টেনিং ব্রাঞ্চ, এই দুটোকে আমাদের চেক করতে হবে। তো চলো তাহলে আমরা একটু ঝটপট করে দেখে নিই। যে এক্সাম্পলটা নিয়ে আমাদের কনফিউশন হয়েছিল যে স্যার আপনি C4H10O এটা দিয়ে চেইনও দেখালেন, এটা দিয়ে আপনি পজিশনও দেখালেন, তাহলে কখন বুঝবো কোন দুটো চেইন আর কোন দুটো পজিশন? আমি কেউ বলবে স্যার আমি বুঝে গেছি, বোঝানোর দরকার নেই, বাট আমাকে তো সবার জন্য একটু বলতে হবে। তো দ্যাট ইজ ওয়াই আমি একবার একটু বলি। তো দেখো মন দিয়ে, C4H10 এর আমি প্রথমত আগে এই দুটো পার্টে আমি এদের আইসোমার গুলোকে বলছি।
প্রথমে আগে আমরা এই আইসোমারটা বলি। OH। আচ্ছা, আরেকটা আমরা কি দেখলাম? ম্যাজিক নাম্বার চেক করে তুমি কিভাবে কনফার্ম হতে পারবে? তুমি বলবে এই এক্সাম্পল তো খুব পাতি স্যার, আমাকে কেন বলছেন, আমি তো জানি। বাট লিখে রাখো, কাজে লাগবে। এমন অনেক সময় যখন এই বিষয়গুলো মনে পড়বে না বা স্ট্রাকচারটা লিখতে পারছো না বা কোনো কারণে কোনো প্রবলেম হচ্ছে, তখন কিন্তু ম্যাজিক নাম্বার ট্রিক ঠিক হেল্প করে। যাই হোক, তাহলে এই দুটো কম্পাউন্ডের ক্ষেত্রেই আমাদের কার্বন কম্পাউন্ডে নাম্বার অফ, মানে কার্বন অর্গানিক মলিকিউলটায় প্যারেন্ট চেনে নাম্বার অফ কার্বন অ্যাটম 4টে করে আছে। তাহলে ম্যাজিক নাম্বার ট্রিক অনুযায়ী এইটার ক্ষেত্রে আমাদের এটা কত? 4। আর এই গোটা লং চেনটার মধ্যে দেখো ব্রাঞ্চ আছে, ব্রাঞ্চ তো নেই। কার্বন কন্টেনিং কোনো ব্রাঞ্চ আছে কি? মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল কিছু আছে কি? নেই। তাহলে বি এর জায়গায় আমরা লিখলাম হচ্ছে 0। ওয়ান সেকেন্ড, এইটার ক্ষেত্রে আমাদের এ বিটা আমরা দেখবো। এটার ক্ষেত্রে লং চেনে কার্বন কটা রয়েছে? 4টে। তাহলে এর ভ্যালু কত হবে? 4। এটার মধ্যে কি কার্বন কন্টেনিং কোনো ব্রাঞ্চ আছে ভাই? এটার মধ্যে কি কার্বন কন্টেনিং কোনো ব্রাঞ্চ আছে ভাই? নেই। তাহলে কার্বন কন্টেনিং ব্রাঞ্চ হচ্ছে 0। তাহলে আমরা দেখতে পাচ্ছি দুটোর ক্ষেত্রে ম্যাজিক নাম্বার সমান, অর্থাৎ এর ক্ষেত্রেও 40, এর ক্ষেত্রেও 40। যদি ম্যাজিক নাম্বার সমান হয় তাহলে আমরা ওদের দুজনকে বলি হচ্ছে পরস্পরের পজিশনাল আইসোমার্স। এবারে চলে আসো, আমরা আরেকটা গত স্লাইডে, প্রিভিয়াস স্লাইডে যে এক্সাম্পলটা বললাম C4H10O, এর এগেনস্টে মনে করো আমি এখানে এরকম একটা কম্পাউন্ড দেখালাম, CH3 CH2 CH CH3OH। আরেকটা আইসোমার আমি কি দেখালাম? CH3 CH CH3OH, সরি একটা ভুল হয়েছে, CH3 CH3OH। তাহলে এই যে দুটো আমরা করলাম, এই দুটোর মধ্যে আমরা ধরে নাও এরকম বলি 1 2 3 4, এটার ক্ষেত্রে 1 2 3। তাহলে এ বি লং চেনে নাম্বার অফ কার্বন কটা আছে বলে ফেলো? লং চেনে নাম্বার অফ কার্বন আছে 4টে। এখানে কার্বন কন্টেনিং কোনো ব্রাঞ্চ আছে কি? কার্বন কন্টেনিং ব্রাঞ্চ মানে মিথাইল, ইথাইল, প্রোপাইল কিছু আছে কি? নেই। তাহলে বি এর ভ্যালু কত হবে? 0। আচ্ছা, এবার এটার ক্ষেত্রে লং চেনে কটা কার্বন আছে? 3। কার্বন কন্টেনিং একটা ব্রাঞ্চ আছে কি? কার্বন কন্টেনিং একটা ব্রাঞ্চ আছে, দেখো মিথাইল একটা ব্রাঞ্চ আছে। তাহলে আমরা এখানে 1 লিখলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই দুটোর ক্ষেত্রে ম্যাজিক নাম্বার ইনইকুয়াল, ম্যাজিক নাম্বার সমান নয়। ম্যাজিক নাম্বার যদি সমান না হয় তাহলে আমরা তাদেরকে বলবো হচ্ছে চেইন আইসোমার্স। ম্যাজিক নাম্বার যদি সমান না হয় তাহলে তাদেরকে আমরা বলবো চেইন আইসোমার। মজাদার ব্যাপার, ম্যাজিক নাম্বার ট্রিক আমরা এই ম্যাজিক নাম্বার চেক করে কিন্তু পুরো বিষয়টাকে ডিফাইন করতে পারি। এবং এই যে ম্যাজিক নাম্বার চেকের ব্যাপারটা বললাম, এটা কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে যখন আইসোমার চেক করতে বলে তখন কিন্তু বহু কাজে আসবে। এখন তোমরা বুঝতে পারছো না, বুঝতে পারার কথাও নয়, বাট বুঝতে পারবে যখন কম্পিটিটিভ এক্সামে বিষয়টা আসবে। তাহলে ম্যাজিক নাম্বার চেক বোঝা গেল। আশা করি ম্যাজিক নাম্বার চেক বোঝা গেছে। যাদের লেখা হয়নি তারা কিন্তু ঝট করে পুরো বিষয়টা লিখে ফেলো, স্ক্রিনশট নিয়ে নাও, আমি চেঞ্জ করব। আচ্ছা, তো একটা হোমওয়ার্ক দিই, আমি দুটো স্ট্রাকচার লিখে দিচ্ছি, প্রত্যেকে আমাকে বলবে বা যারা বলতে পারবে না তারা কমেন্ট করে জানাবে। আমি দুটো স্ট্রাকচার এখানে দিচ্ছি, এই দুটো স্ট্রাকচারের মধ্যে এরা কি পজিশনাল আইসোমার নাকি চেইন আইসোমার এটা চেক করবে। চলো, হোমওয়ার্ক এখানেই হোমওয়ার্ক দিয়ে দিই। কোশ্চেন আমরা ডিসকাস করছি, ওয়ারিড হওয়ার কিছু নেই। এই দুটো কম্পাউন্ডের মধ্যে আমাকে বলবে এটা 1 নম্বর কম্পাউন্ড আর এটা হচ্ছে 2 নম্বর কম্পাউন্ড। তোমরা আমাকে কমেন্টে জানাবে বা আমাকে ক্লাসে দেখাবে যে এরা দুজন পরস্পরের কি রকম আইসোমার, চেইন আইসোমার নাকি পজিশনাল আইসোমার।
যদি চেইন আইসোমার হয় তাহলে কেন, যদি পজিশনাল আইসোমার হয় তাহলে কেন। চলো পরের ভিডিওতে চলে যাই, ক্লাস টাইম হুহু করে বাড়ছে। এবার আমরা কোয়েশ্চেনে চলে আসি। কোয়েশ্চেন, চলো, ভেরি গুড। চারটে কোয়েশ্চেন, চারটে কম্পাউন্ড দিয়েছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। আমি সিম্পলি এটা এটা অ্যাকচুয়ালি আছে, এই পুরো বিষয়টা রয়েছে মেইনলি পজিশনাল আর চেইন আইসোমারের উপর। তো আমি ম্যাজিক নাম্বার ট্রিকে যাব, ম্যাজিক নাম্বার ট্রিক। তাহলে আমার এখানে লং চেনে দেখ কার্বন কটা আছে, 1টা 2টো 3টে 4টে। তাহলে আমাদের এটার ক্ষেত্রে এ বি যদি আমি লিখি, এটার ক্ষেত্রে এ হচ্ছে 4 আর কার্বন কন্টেনিং কোনো ব্রাঞ্চ নেই, তাহলে এ বির ভ্যালু কত, 0। আচ্ছা, এটার ক্ষেত্রে লং চেনে কার্বন কটা, 1টা 2টো 3টে 4টে। তাহলে আমরা যদি এ বির ভ্যালুটা লিখি, এর ভ্যালু 4, বি এর ভ্যালু 0, বিকজ কার্বন কন্টেনিং কোনো ব্রাঞ্চ নেই। ব্রাঞ্চে ক্লোরিন আছে, ক্লোরো, বাট কার্বন কন্টেনিং কোনো ব্রাঞ্চ আছে কি, নেই। আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে চলে আসি, 1টা 2টো 3টে। তাহলে এটার ক্ষেত্রে আমাদের এ আর বি, লং চেনে কটা কার্বন, 3টে। তাহলে সরি, লং চেনে কটা কার্বন, 3টে, আর কার্বন কন্টেনিং ব্রাঞ্চ কটা আছে, 1টা। 1 সেকেন্ড, এই যে 4 নম্বরটায় চলে আসি, ধরে নে এ বি, এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন, এটা 3 নম্বর কার্বন। তাহলে এটার ক্ষেত্রে লং চেনে কটা কার্বন, 3টে, কার্বন কন্টেনিং ব্রাঞ্চ কটা আছে, 1টা। তাহলে এবারে তোকে বলেছে 1 আর 2, 1 আর 2, খুব ভালো করে দেখ। 1 আর 2 এর ক্ষেত্রে, 1 আর 2 এর ক্ষেত্রে আমরা কি দেখছি, ম্যাজিক নাম্বার সেম। আর ম্যাজিক নাম্বার সেম হলে কি আইসোমার হয়, এই মাত্র পড়লি, পজিশনাল আইসোমার। তার মানে 1 আর 2 এরা দুজন পরস্পরের কি আইসোমার হবে, পজিশনাল আইসোমার। দেখ কত মজাদার, পজিশনাল আইসোমার। আচ্ছা, তারপর বলছে 2 আর 4। আচ্ছা, 2 আর 4, এই যে 2 আর এই যে 4, 2 আর 4 এর ক্ষেত্রে ম্যাজিক, 2 এর ক্ষেত্রে ম্যাজিক নাম্বার কত, 40, 4 এর ক্ষেত্রে ম্যাজিক নাম্বার কত, 31। তাহলে এরা কি সেম, নট সেম, ইনইকুয়াল। ইনইকুয়াল হলে আমাদের কি আইসোমার হবে, চেইন আইসোমার। আচ্ছা, 1 আর 3, 1 এর ক্ষেত্রে দেখ 40, 3 এর ক্ষেত্রে দেখ 31। তাহলে 1 আর 3 অটোমেটিক্যালি কি হবে, সমান হচ্ছে না, মানেই হয়ে গেল হচ্ছে চেইন আইসোমার। ভাই বলো মজা পেয়েছো, বলতেই হবে মজা পেয়েছি। অতএব চেন আইসোমার, পজিশনাল আইসোমার যদি আমাদের রিলেট করতে বলে, আমরা কিন্তু খুব সহজে চিনে বার করতে পারবো যে কারা পজিশনাল এবং কারা চেন আইসোমার। পরের তাই নেক্সট এবার আমরা যে আইসোমারিজমে আসবো, দ্যাট ইজ ফাংশনাল আইসোমারিজম বা ফাংশনাল গ্রুপ আইসোমারিজম। ফাংশনাল গ্রুপ আইসোমারিজমের ক্ষেত্রে 3টে কথা আমরা মাথায় রাখবো, সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট আইইউপিএসি, সেম ফাংশনাল, সরি, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ, সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট আইইউপিএসি, ডিফারেন্ট ফাংশনাল গ্রুপ। তাহলে আমরা চলে আসি এক্সাম্পল, ডিরেক্ট এক্সাম্পল, গল্প নেই, কোনো কথা নেই, ডিরেক্ট এক্সাম্পল। প্রথম এক্সাম্পল আমি আসবো, যে এক্সাম্পল তোমরা ছোটবেলা থেকে পড়ে এসছো, একেবারে ক্লাস 10 থেকে, এই এক্সাম্পল C2H6O। আমি একটা টেবিল করে দেবো একটু পরে, মানে এই স্লাইডটা পড়ানোর পরেই সেই টেবিলে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন মলিকুলার ফর্মুলার এগেনস্টে ফাংশনাল আইসোমার কি কি হতে পারে, এবং এটাকে প্রিজার্ভ করে রাখো, কাজে লাগবে। আমি বলছি যেদিন দরকার পড়বে স্ট্রাকচারাল আইসোমারিজম, খাতাটা ফেলে দিও না, একটু খুলে দেখো, যদি লেখা থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে পাবে আলটিমেট উত্তর কিন্তু এখান থেকেই পেয়ে যাবে, তোমাকে আর অন্য কোথাও খুঁজতে হবে না। স্ট্রাকচারাল আইসোমারিজম রিলেটেড, এটা রিলেটেড। তাহলে আচ্ছা, এটা হচ্ছে তাহলে আমাদের কি মলিকুলার ফর্মুলা, এর এগেনস্টে আমরা দুটো স্ট্রাকচার লিখতে পারি। একটা হচ্ছে CH3 CH2OH অর্থাৎ ইথানল। আরেকটা আমরা লিখতে পারি CH3OCH3 অর্থাৎ মিথক্সিমিথেন। তাহলে আমরা দেখছি এই যে ইথানল, এটা হলো কি আমাদের অ্যালকোহল, এটা হলো আমাদের কি ইথার। তাহলে এই দুটো কম্পাউন্ডের মধ্যে প্র্যাকটিক্যালি ডিফারেন্সটা কোথায়? আচ্ছা, মিথক্সিমিথেন নামটা একটু কেটে গেছে, সরি, আমি একটু এদিক চাপিয়ে লিখলেই হবে, মিথক্সি মিথেন। তাহলে এই মলিকুলার ফর্মুলার এগেনস্টে আমরা দেখলাম
যে এইটা হচ্ছে অ্যালকোহল, অর্থাৎ ফাংশনাল গ্রুপটা হচ্ছে আমাদের এখানে OH, আর এটা হচ্ছে একটা ইথার, অর্থাৎ ফাংশনাল গ্রুপটা হচ্ছে আমাদের O। তাহলে ফাংশনাল আইসোমারের ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি যেটা দেখতে পাই, ফাংশনাল আইসোমারের ক্ষেত্রে আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই যে মলিকুলার ফর্মুলা সেম, IUPAC ডিফারেন্ট, ফাংশনাল গ্রুপটাও কিন্তু ডিফারেন্ট থাকবে। এবার তুমি বলতে পারো আচ্ছা অ্যালকোহলের সাথে কি অ্যালডিহাইড ফাংশনাল আইসোমার হয়? কোনোদিন হবে না। তুমি বলতে পারো আচ্ছা কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে কিটোন কি ফাংশনাল আইসোমার হয়? কোনোদিন হবে না। ফাংশনাল আইসোমার দেখানোর একটা নির্দিষ্ট সিলেক্টিভিটি আছে, নির্দিষ্ট একটা সিলেকশন আছে। আমি সেই বিষয়ে আসছি। তবে মাথায় রাখতে হবে এই যে সিলেকশন বা সিলেক্টিভিটি, যেমন আমি তোমাকে আরেকটা এক্সাম্পল বলি। ধরো মনে করো তুমি এরকম একটা নিলে, এই এক্সাম্পলটা দেখ, C4H6 মানে প্রথমত এটা একটা অ্যালকাইন। আমি আগে বেসিক অ্যালকাইনটা আঁকি, CH3 CH2 C ট্রিপল বন্ড CH। এটার নাম কি? বিউট 1 আইন। আবার এটার তুই এরকম একটা ফর্মুলাও লিখতে পারবি, দেখ, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2 2 3 4 6। হ্যাঁ, এটার নাম কি? বিউটা। এটা যেমন 1 2 3 4 বিউট 1 আইন হলো, এটা 1 2 3 4 বিউটা 1 3 ডাইইন। তাহলে দেখ এখানে ট্রিপল বন্ড আছে, অর্থাৎ অ্যালকাইন এটা, আর তারপরেরটায় দেখ দুখানা ডবল বন্ড আছে। মানে কি? এটা ডাইইন। তাহলে এদের ক্ষেত্রে দেখ মলিকুলার ফর্মুলা কিন্তু সেম, IUPAC নেম কিন্তু ডিফারেন্ট, ফাংশনাল গ্রুপ অথবা মাল্টিপল বন্ড একই তো ব্যাপার। এখানে দেখ মাল্টিপল বন্ড কটা আছে? একখানা ট্রিপল বন্ড, আর এখানে কি আছে? দুখানা ডাবল বন্ড। তার মানে এরা কিন্তু ফাংশনাল আইসোমার। তাহলে এবার আমাদের গল্পটা হচ্ছে ফাংশনাল আইসোমার তাহলে কে কার হবে স্যার, কি করে বুঝবো? অ্যালকোহলের ফাংশনাল আইসোমার তো ইথার হলো, এটা আমি বুঝতে পারলাম। তাহলে এবার যদি অ্যালডিহাইড হয় তাহলে অ্যালডিহাইডের ফাংশনাল আইসোমার কি হবে? কি করে বা বুঝবো সেটা অ্যালডিহাইড? মলিকুলার ফর্মুলা আমাকে দিয়েছে, বোঝার উপায় আছে। বাট বিফোর দ্যাট আমি তোমাদেরকে একটু সম্পর্কটা বলে দিই। এটা ওদের ব্যক্তিগত সম্পর্ক, আমরা এটা ওপেন ফোরামে ডিসকাস করছি, লজ্জার কোনো ব্যাপার নেই, এরা আমাদেরই লোক। তাহলে এখানে ফাংশনাল আইসোমার কে কার সঙ্গে হয়? অ্যালকোহল অ্যান্ড ইথার, দে আর ফাংশনাল আইসোমার্স। 2 নম্বর অ্যালডিহাইড অ্যান্ড কিটোন, they are functional isomers. 3 নম্বর কার্বক্সিলিক অ্যাসিড আচ্ছা বিষয়টাকে আরেকটু ভালো করা যায়, আমি যদি এক্সাম্পল গুলো বলতে থাকি তাহলে বিষয়টা আরেকটু ভালো হবে। অ্যালকোহল আর ইথার, এখানে আমি এক্সাম্পল এটাই দিয়ে দিই যেটা আমরা এইমাত্র লিখলাম, CH3 CH2OH and CH3O CH3। 2 নম্বর এক্সাম্পল, রঙিন করো বিষয়টাকে, রঙিন করো, জীবন রঙিন হওয়া অত্যন্ত জরুরি। সাদা কালো চুলও হয়, দাড়িও হয়। অ্যালডিহাইড কিটোন, অ্যালডিহাইড মানে হচ্ছে CH3 CH2 CHO, এটা অ্যালডিহাইড। এবং এর সঙ্গে আমরা যদি কিটোন দেখি তাহলে হচ্ছে CH3 CO CH3। দেখো অ্যালডিহাইড কিটোন সেম মলিকুলার ফর্মুলা, 3টে কার্বন 6টা হাইড্রোজেন 1টা অক্সিজেন, 3টে কার্বন 6টা হাইড্রোজেন 1টা অক্সিজেন। তাহলে অ্যালডিহাইড কিটোন পরস্পরের ফাংশনাল আইসোমার। সরি, আস্তে আস্তে কোনোদিন মরে যাবো, গলা আর আমার ঠিক হবে না, বুঝে গেছি। কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড এস্টার, এই পেজে যতটা ধরছে ধরিয়ে দিই, তারপরে পেজে গিয়ে বাকিগুলো বলছি। কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার, কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার, যেমন একটা কার্বক্সিলিক অ্যাসিড নিই CH3 CH2 COOH প্রোপানোইক অ্যাসিড, আর একটা এস্টার নিই এখানে CH3 COO CH3।
এই দুটো কম্পাউন্ডেই দেখ 3টে করে কার্বন আছে, 6টা করে হাইড্রোজেন আছে, 2টো করে অক্সিজেন আছে, তাহলে এরা কিন্তু পরস্পরের ফাংশনাল আইসোমার। আচ্ছা এখানেও জায়গা আছে, এখানেও জায়গা আছে, জায়গা ছাড়া যাবে না, এখানেও ঢুকিয়ে দিই কয়েকটা যতটা হয়। আবার অন্য কালি 4 নম্বর এক্সাম্পল। 4 নম্বর এক্সাম্পলে কি দেবো, তাহলে আমরা দেখলাম অ্যালকোহল ইথার পরস্পরের ফাংশনাল আইসোমার, অ্যালডিহাইড কিটোন পরস্পরের ফাংশনাল আইসোমার, কার্বক্সিলিক অ্যাসিড এস্টার পরস্পরের ফাংশনাল আইসোমার। এবার আমরা যদি দেখি সায়ানাইড এবং আইসোসায়ানাইড, সায়ানাইড এবং আইসোসায়ানাইড, ধরে নে CH3CN, CH3CN এবং CH3NC। CN গ্রুপটাকে আমরা বলি সায়ানাইড গ্রুপ, আর NC গ্রুপটাকে আমরা বলি আইসোসায়ানাইড গ্রুপ। সায়ানাইড আইসোসায়ানাইড দে আর ফাংশনাল আইসোমার্স। তারপরে আবার কালি পাল্টাও, আচ্ছা এবারে সায়ানাইড আইসোসায়ানাইড হলো, এখানে আমরা লিখছি 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন। 1 ডিগ্রি, 2 ডিগ্রি এবং 3 ডিগ্রি অ্যামিন, এরাও কিন্তু পরস্পরের ফাংশনাল আইসোমার। চল দেখি CH3 CH2 একটু ছোট লিখতে হচ্ছে ভাই, কিছু মনে করিস না। CH3 CH2 NH2 জুম কর, আমার মুখে না এই লেখায়। CH3 NH CH3 1 ডিগ্রি 2 ডিগ্রি হলো, আর 3 ডিগ্রিটা বক্সের বাইরে চলে যাচ্ছে। কেউ কেউ তো বক্সের বাইরে যাবেই, আমি বললেও যাবে না বললেও যাবে, 3 ডিগ্রিটা বক্সের বাইরে গেল প্রত্যেকটা। আচ্ছা 1 মিনিট, এখানে একটা কার্বন একটু বাড়াতে হবে, তাহলে আমি এই এক্সাম্পলটা দেখাতে পারবো না। চল বাড়িয়ে দিই, কোনো ব্যাপার না। আচ্ছা 3টে দেখলাম, দেখ এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, আর এটা হয়ে গেল 3 ডিগ্রি। তাহলে এরা কিন্তু প্রত্যেকের ফাংশনাল আইসোমার। অ্যালকোহল ইথারের সঙ্গে, অ্যালডিহাইড কিটোনের সঙ্গে, কার্বক্সিলিক অ্যাসিড এস্টারের সঙ্গে, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনস গুলো নিজেদের সঙ্গে, এবং আর আমরা কি বললাম, সায়ানাইড আর আইসোসায়ানাইড। এবার যেটা প্রমিস করলাম যে আমি একটা টেবিল করে দিই, যে টেবিলটা অনুযায়ী আমরা 1 বাই 1 দেখবো যে ফর্মুলা আর রিলেশন। ফর্মুলা কি, ফাংশনাল আইসোমার কি। চল আগে একটা টেবিল বানাই। উঠাতে হ্যালো, এটাকে আমরা দুভাগে ভেঙে দিলাম। কত সুন্দর টেবিল, একটু বেঁকা বানিয়েছি মনে হয়, ঠিক আছে। এবার এই ঘরে লিখলাম জেনারেল ফর্মুলা, আর এই ঘরে লিখছি ফাংশনাল আইসোমার্স। 1 নম্বর CnH2n, CnH2n এর ক্ষেত্রে ফাংশনাল আইসোমার কারা হয়, প্রথমত তো অ্যালকিন হয়, তার সঙ্গে হয় হচ্ছে সাইক্লোঅ্যালকেন। দেখ একটা ইন একটা এন, তাহলে ফাংশনাল আইসোমার হলো একটা গেল। অর্থাৎ মলিকুলার ফর্মুলা যদি CnH2n হয়, তাহলে অ্যালকিন হতে পারে, সাইক্লোঅ্যালকেন হতে পারে। একটা এক্সাম্পল দেবো নাকি, মনে আছে এক্সাম্পলের কথা, কিন্তু বলতে পারছিস না যেহেতু রেকর্ডেড ক্লাস। তো চল এক্সাম্পল বলেই দিই একটা, লজ্জা পাওয়ার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। C4H8 CnH2n,
এর এগেনস্টে তুই একটা লিখতে পারিস এরকম CH3 CH2 CH ডবল বন্ড CH2, এটা একটা অ্যালকিন, একই না রে, বিউটোয়ানিন। আর এটার এগেনস্টে একটা সাইক্লোঅ্যালকেন বানিয়ে দে। সাইক্লোঅ্যালকেন মানে হচ্ছে CH2 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 CH2, মানে সাইক্লিক কম্পাউন্ড জুড়ে গেছে, দেখ 4টে কার্বন 8টা হাইড্রোজেন। সব এক্সাম্পল কিন্তু দিতে পারবো না, আমি আবারও বলছি, তাহলে এই স্লাইডে হবে না। এমনিতেই বেশি পড়াচ্ছি, রেগে যাচ্ছিস, তারপরে আবার বেশি বেশি এক্সাম্পল দেখতে চাইছিস। CnH2n-2, এটা এইমাত্র এক্সাম্পল দিয়েছি। অ্যালকাইন, তার সঙ্গে হচ্ছে অ্যালকা ডাইইন, অ্যালকাইন তার সঙ্গে হচ্ছে অ্যালকা ডাইইন। আচ্ছা, 3 নম্বর CnH2n+2O, মানে যতগুলো কার্বন তার দ্বিগুণের থেকে দুটো বেশি হাইড্রোজেন এবং একটা অক্সিজেন যদি থাকে, তাহলে কি হবে? অ্যালকোহল ইথার, এরা ফাংশনাল আইসো। চলে গেলাম। তারপরে 4 নম্বর CnH2nO, অর্থাৎ যতগুলো কার্বন তার দ্বিগুণ হাইড্রোজেন এবং একখানা অক্সিজেন, তাহলে সেক্ষেত্রে হয় হচ্ছে অ্যালডিহাইড কিটোন। আবার যদি মনে কর, প্রত্যেকটা এক্সাম্পল দিয়েছি আমি, এই এক্সাম্পলটা দিয়েছি, এটা দিয়েছি, এটাও দিয়েছি, প্রত্যেকটা দিয়েছি। অতএব বলিস না যে স্যার এক্সাম্পল দেয় না। সুনাম করতে হবে না ভাই, বদনাম অন্তত করিস না, প্রত্যেককে খুব ভালোবাসি আমি। CnH2nO2, এটা মানে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড আর এস্টার। যতগুলো কার্বন তার দ্বিগুণ অক্সিজেন, দ্বিগুণ হাইড্রোজেন এবং দুখানা হচ্ছে অক্সিজেন, তাহলে কার্বক্সিলিক এবং এস্টার। আলটিমেট দিলাম, আলটিমেট। ফর্মুলা যখন দেবে আগে দেখবি যে কোন ফরম্যাটে আছে, এই অ্যাকর্ডিংলি বুঝতে পারবি যে সেটা অ্যালকোহল ইথার হবে নাকি কার্বক্সিলিক অ্যাসিড এস্টার হবে নাকি অ্যালডিহাইড কিটোন হবে। এইগুলো দেখলেই কিন্তু বিষয়টা একেবারে জলের মতন পরিষ্কার হয়ে যাবে। চলে আসি পরের আইসোমারিজম। ও ও ও ও ও মেটামারিজম। Metamerism, once again, very important part of structural isomerism. Very important part of structural isomerism, metamerism. এবং মেটামারিজম কিন্তু এখানে দেখবি আমি লেখাগুলো লিখেছি, লেখাগুলো আগে পড়ি, আমি তো পড়লামই না। সেম মলিকুলার ফর্মুলা ডিফাইন্ড IUPAC হবেই, কারণ স্ট্রাকচারাল আইসোমারিজমের ক্ষেত্রে এটাই হয়। একদম প্রথমে লিখেছিলাম সেম মলিকুলার ফর্মুলা ডিফাইন্ড IUPAC, চালাকি করে পয়েন্টগুলো বাড়িয়েছি, আর কিছুই না। ওটা তো প্রথমেই বলে দিয়েছি, একই পয়েন্ট দুবার করে লিখে একটু ব্যাপারটাকে একটু ভরাট করেছি আর কি, যাতে মনে হয় যে স্লাইড গুলোতে কত কিছু লেখা আছে। আলটিমেটলি কথা তো একটাই, সেম মলিকুলার ফর্মুলা ডিফাইন্ড IUPAC। স্ট্রাকচারাল আইসোমারের ক্ষেত্রে এটা হবেই, আলাদা কিচ্ছু নয়। ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, এই লাইনটা বোঝার দরকার আছে ভাই, এই লাইনটা বোঝার দরকার আছে। ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস, different arrangement of atoms or groups on either side of a polyvalent functional group. Polyvalent functional group বলছে, polyvalent, polyvalent মানে polyvalent functional group মানে কারা রে? polyvalent functional group মানে হচ্ছে যে সমস্ত functional group একাধিক বন্ড তৈরি করে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে, একাধিক বন্ড তৈরি করে। polyvalent functional গ্রুপের এক্সাম্পল কি কি হতে পারে? polyvalent functional গ্রুপের এক্সাম্পল হতে পারে যেমন ইথার, পলিভ্যালেন্ট, দুটো বন্ড তৈরি করে। যেমন কিটোন, পলিভ্যালেন্ট, চিন্তা করে দেখ, দুটো বন্ড তৈরি করে, করে কি করে না? যেমন সেকেন্ডারি অ্যামিন, সেকেন্ডারি অ্যামিন চিন্তা করে দেখ, পলিভ্যালেন্ট। যেমন টারশিয়ারি অ্যামিন, চিন্তা করে দেখ, পলিভ্যালেন্ট। এরা কিন্তু সব পলিভ্যালেন্ট, বাট এত চাপ নেওয়ার দরকার নেই, এত চাপ নেওয়ার দরকার নেই, জানার তো শেষ নেই। আমরা এখানে মেইনলি ফোকাস করব অন ইথার, ইথারের উপর বেস করেই আমরা মেটামারিজম বিষয়টাকে এক্সপ্লেন করব। বলছে একই মলিকুলার ফর্মুলা ডিফাইন্ড IUPAC, কিন্তু পলিভ্যালেন্ট গ্রুপের রেসপেক্টে দুদিকে নাম্বার অফ কার্বন অ্যাটম ডিফারেন্ট হবে। পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের রেসপেক্টে দুদিকে নাম্বার অফ কার্বন অ্যাটম ডিফারেন্ট হবে, ঘাবড়ানোর কিছু নেই, আমি আছি। এবার আগে এক্সাম্পলে যাই, যে বিষয়টা কি বলতে চাইছে। ধর মনে কর একটা
ফর্মুলা আমি লিখলাম C4H10O, C4H10O, চারটে হাইড্রোজেন, দ্বিগুণের থেকে দুটো বেশি, সরি, চারটে কার্বন, দ্বিগুণের থেকে দুটো বেশি হাইড্রোজেন এবং একটা অক্সিজেন। তাহলে অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে, কিন্তু অ্যালকোহল নিয়ে তো মেটামারিজমে কোনো কাজ নেই, কারণ অ্যালকোহল তো মোনোভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ, আর মেটামারিজম কাদের জন্য? পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের জন্য। পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ মানে কারা? যারা একের বেশি বন্ড তৈরি করে। তাহলে আমাদের এই যে মেটামারিজম, এই মেটামারিজমের ক্ষেত্রে আমরা ইথার কনসিডার করে যদি দেখি, ধর আমরা প্রথমে একটা এরকম স্ট্রাকচার দেখালাম, CH3 CH2 CH2O CH3, এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথক্সিপ্রোপেন। এটার নাম হচ্ছে মিথক্সিপ্রোপেন। তাহলে দেখ এখানে অক্সিজেনের রেসপেক্টে এদিকে কটা কার্বন আছে? তিনটে কার্বন। অক্সিজেনের রেসপেক্টে এদিকে কটা কার্বন আছে? একটা কার্বন। এবার মনে কর এটারই যদি আমি আরেকটা আইসোমার রাখি, CH3 CH2O CH2 CH3, তাহলে এখানে অক্সিজেনের রেসপেক্টে এদিকে কটা কার্বন আছে? দুটো। এখানে অক্সিজেনের রেসপেক্টে এদিকে কটা কার্বন আছে? দুটো। তাহলে এটার নাম আমাদের কি হবে? এটার নাম আমাদের হয়ে যাবে ইথক্সি ইথেন। ইথক্সি ইথেন। তাহলে দেখ পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপটা হচ্ছে এখানে ইথার। ইথারের রেসপেক্টে এদিকে তিনটে কার্বন, এদিকে একটা কার্বন, এই কম্পাউন্ডটা পেলাম। ইথারের রেসপেক্টে মানে ফাংশনাল গ্রুপের রেসপেক্টে এদিকেও দুটো কার্বন, এদিকেও দুটো কার্বন, তাহলে আমরা এই কম্পাউন্ডটা পেলাম। এটার নাম মিথক্সিপ্রোপেন, এটার নাম হচ্ছে ইথক্সি ইথেন। তাহলে এই দুটো কম্পাউন্ড তো একই মলিকুলার ফর্মুলা থেকে জেনারেট করা, এবং বাইভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ মানে ইথারের রেসপেক্টে দুদিকে তো নাম্বার অফ কার্বন আছে। হ্যাঁ স্যার আছে। তাহলে ফাংশনাল গ্রুপের রেসপেক্টে বা পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের রেসপেক্টে বোথ সাইডে যদি নাম্বার অফ কার্বন অ্যাটম ডিফারেন্ট থাকে, তাহলে তাদেরকে আমরা কি বলি? মেটামার বলি, এবং এই ঘটনাটাকে আমরা মেটামারিজম বলি। তাহলে এই যে দুটো কম্পাউন্ড মিথক্সিপ্রোপেন অথবা ইথক্সিইথেন, এই দুটো কম্পাউন্ড কিন্তু পরস্পরের মেটামার, পরস্পরের মেটামার, অর্থাৎ এরা একজন অন্যজনের রেসপেক্টে মেটামার। তাহলে মেটামারিজম আশা করি বোঝা গেল। নেক্সট আমরা পরের স্লাইডে যাব। জাস্ট আমি একটু জল খাবো, 1 মিনিট। আচ্ছা, লাইভ ক্লাসটা করাতে পারতাম, বাট কোনো কারণে লাইভ করাতে পারলাম না। তার একটাই কারণ, টাইম ম্যানেজমেন্ট। আমি একদিন বলে তোদেরকে বলেছিলাম যে আজকে ক্লাস হবে, তারপরে বললাম যে না আজকে হবে না। এই জন্যই আমি ভাবলাম যে রেকর্ড করে দিয়ে দিই, আবার যদি কোনো কারণে কমিটমেন্ট ফেল করি তাহলে মানে বিষয়টা ঠিক হবে না। তো দ্যাট ইজ ভাই আমি রেকর্ড করে দিলাম, আর কিছুই না। তো মেটামারিজম আশা করি ক্লিয়ার। মেটামারিজম পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, মোনোভ্যালেন্ট ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে নয়। পলিভ্যালেন্ট ফাংশনাল গ্রুপ মানে ইথার, কিটোন, সেকেন্ডারি অ্যামিন, টারশিয়ারি অ্যামিন, আরো অনেক আছে। আমরা আপাতত এইগুলো নিয়ে ফোকাস করি, পরে যখন বেশি পড়বো তখন দেখা যাবে। নেক্সট, দি স্ট্রাকচার আইসোমারিজমের যে ক্লাসিফিকেশন গুলো আছে তার মধ্যে সবচেয়ে সহজ ক্লাসিফিকেশন হচ্ছে রিং চেন আইসোমারিজম। অলরেডি আমি বলে দিলাম রিং চেন আইসোমারিজম কি। সেম মলিকুলার ফর্মুলা, ডিফারেন্ট আইইউপিএসি, ওয়ান উইল বি সাইক্লিক, অ্যানাদার উইল বি অ্যালিফ্যাটিক, মানে একটা খোলা থাকবে একটা বন্ধ থাকবে। ধর এইমাত্র এক্সাম্পল দিয়েছি, আবার বলে দিই, C4H8। আচ্ছা C4H8 তো স্যার এক্সাম্পল দিলেন, একই এক্সাম্পল কেন বারবার দেন বলুন তো? দিলাম না, ছেড়ে দিয়ে দিলাম না। C5H12 দি, C5H12 মানে CH3 CH2 CH2 CH ডবল বন্ড CH2। দেখ 5টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে, 5টা কার্বন আছে, 12টা হাইড্রোজেন আছে, তাহলে C5H12। আর এটার রেসপেক্টে একটা সাইক্লিক স্ট্রাকচার যদি আমি জেনারেট করি, CH2 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 CH2। ও 5টা কার্বন না, আমি তো ভুল করছি রে, এখানে তো 10টা হাইড্রোজেন হবে, C5H10, আর এই জায়গাটাও 5টা মেম্বার থাকবে। ওকে ডান।
দেখ 5টা কার্বন, 1 2 3 4 5, 5টা কার্বন 10টা হাইড্রোজেন। এবার তোরা প্রশ্ন করবি বা মনে মনে প্রশ্ন জাগছে, আচ্ছা এই মাত্র দেখলাম এরা তো ফাংশনাল আইসোমার, এরা কি ফাংশনাল আইসোমার হতে পারে? হ্যাঁ হবে। এই যে দুটো কম্পাউন্ড আমি এখানে দেখালাম, এরা তো রিং চেন আইসোমারিজম, এদেরকে আমরা বলতে পারি ডেফিনেটলি দে আর ফাংশনাল আইসোমার্স। কারণ একটার মধ্যে হচ্ছে ডাবল বন্ড আছে, একটা অ্যালকিন, আর একটার মধ্যে সবগুলো সিঙ্গেল বন্ড, অর্থাৎ এটা হচ্ছে অ্যালকেন, অর্থাৎ একটা অ্যালকিন একটা হচ্ছে অ্যালকেন। তুই আরো দেখতে পারিস, তোর যদি মনে হয় C3H6 দেখবো, C3H6, C3H6 মানে CH3 CH ডবল বন্ড CH2। আর C3H6 মানে তুই এরকমও দেখতে পারিস CH2 CH2 CH2, অর্থাৎ এটা একটা রিং চেন আইসোমারিজম, এটা একটা 3 মেম্বার রিং সাইক্লিক, আর এটা একটা ওপেন চেন। যে কারণে বলেছে ওয়ান উইল বি সাইক্লিক, অ্যানাদার উইল বি অ্যালিফেটিক। অ্যালিফেটিক মানে কি? অ্যালিফেটিক মানে হচ্ছে ওপেন চেন। রিং চেন আইসোমারিজম। নেক্সট, the last classification of functional isomerism, structural isomerism, that is tautomerism. কনফিউশনের কোনো জায়গা নেই, আমি আছি। টটোমারিজম মানে একটা স্পেসিফিক কাইন্ড অফ ইন্টার কনভার্সন, ডাইনামিক ইকুইলিব্রিয়াম একটা চলে দুটো কম্পাউন্ডের মধ্যে। আমি দেখাচ্ছি, এখানে আগে লাইনগুলো পড়ি। This type of isomerism arises due to rapid interconversion of two isomeric forms. বলছে দুটো আইসোমার যদি পরস্পরের মধ্যে র্যাপিড ইন্টারচেঞ্জ করতে থাকে, কোন দুটো আইসোমার আমি আসছি, ওয়ারিড হওয়ার কিছু নেই। দুটো আইসোমার যদি পরস্পরের মধ্যে র্যাপিড ইন্টারচেঞ্জ করতে থাকে, একজনের থেকে অন্যজন র্যাপিড ইন্টারচেঞ্জ যদি চলতে থাকে, দেন আমরা সেই বিষয়টাকে বলবো হচ্ছে টটোমারিজম। এখানে ইন্ট্রামলিকুলার শিফটিং অফ H প্লাস আয়ন দেখা যায়। ইন্ট্রামলিকুলার মানে হচ্ছে উইদিন দি মলিকিউল, মলিকিউলের মধ্যেই H প্লাস আয়নের শিফটিং হয়, মলিকিউলের মধ্যেই H প্লাস আয়নের শিফটিং হয়। আর কি বলেছে? টটোমার্স এক্সিস্টিং ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ডাইনামিক ইকুইলিব্রিয়াম মানে কি? ক্রমাগত এদিক থেকে ওদিক চলতেই থাকছে, একটা সময় পরে ইকুইলিব্রিয়ামে আসবে, বাট কনভার্সন চলতে থাকবে। আর প্রেজেন্স অফ আলফা হাইড্রোজেন শুড বি দেয়ার। এবার আমি আগে একটু বলি, খুব সংক্ষেপে আমাদের বলতে হবে, কারণ টটোমারিজম ব্যাপারটা অনেকটা বড় একটা পার্ট, অতটা বড় এই মুহূর্তে আমাদের দরকার নেই, যতটুকু দরকার আমি পুরোটা বলে দিচ্ছি। কিটো এনল টটোমারিজম অথবা 1-3 সিস্টেম। এই যে 1-3 আমি এখানে লিখলাম, এটা কিন্তু IUPAC এর 1-3 না, টোটালি ডিফারেন্ট। ভালো করে বোর্ডের দিকে দেখ, আমি একটা কিটোন লিখছি, কিটোন, দেখছিস তো, ঘুমিয়ে পড়িস না। এটা হচ্ছে আমাদের ফাংশনাল গ্রুপ, দিস ইজ আলফা কার্বন, দিস ইজ আলফা কার্বন। ফাংশনাল গ্রুপের ঠিক পাশের কার্বনটাই আলফা কার্বন হয়। এখানে আলফা হাইড্রোজেন আছে, 6খানা আছে, কোনো মানে কমতি নেই, কোনো ঘাটতি নেই, 6খানা লাগবে, 1খানা আছে, 6খানা। ভেরি গুড। এবার 1-3 সিস্টেম কি? যে কোনো একটা আলফা কার্বনকে আমি অক্সিজেন থেকে কানেক্ট করব। কিভাবে? দেখ, এটা কিন্তু IUPAC-র 1-3 নয়, এটা টটোমারিজমের ক্ষেত্রে বোঝার জন্য 1-3 সিস্টেম আমরা যেটা দেখছি, এটা অক্সিজেন 1 নম্বর সিস্টেম, মানে 1 নম্বর সেন্টার, 2 নম্বর সেন্টার, 3 নম্বর সেন্টার, 1 নম্বর সেন্টার, 2 নম্বর সেন্টার, 3 নম্বর সেন্টার, যা হয় 1 থেকে 3-এ অথবা 3 থেকে 1-এ। অর্থাৎ এই যে ডাইনামিক ইকুইলিব্রিয়ামের কথাটা বলেছে না, এটা হয় কি 1-3, মানে 1 নম্বর থেকে 3 নম্বরে, অথবা 3-1, 1 নম্বর থেকে 3 নম্বরে, অথবা 3 নম্বর থেকে 1 নম্বরে। এবার দেখ, আমি তোদের বোঝানোর সুবিধার জন্য আমি একটা কাজ করছি, এই আলফা একটা হাইড্রোজেনকে আমি এখানে এইভাবে লিখছি, দেখতে পাচ্ছিস তো সবাই? আচ্ছা, এবার কি হবে? এই বন্ডটা এখানে আসবে, এই বন্ডটা খুলে যাবে, এবং গোটা প্রসিডিওরে এই যে গোটা প্রক্রিয়ায় এই যে হাইড্রোজেনটা ছিল, এটা তো 3 নম্বর কার্বনের সঙ্গে ছিল, এ লাফিয়ে 1 নম্বর অক্সিজেনের কাছে চলে আসবে। ক্লামজি হয়ে গেল না? ক্লামজি হয়ে গেল। বড় করি, কত বড় লাগবে?
নাও এটা 1 নম্বর সেন্টার, 2 নম্বর সেন্টার, 3 নম্বর সেন্টার। কি হলো, এই বন্ডটা ভেঙে এখানে একটা ডবল বন্ড তৈরি হলো, সঙ্গে সঙ্গে এই বন্ডটা খুলে গেল এবং গোটা প্রক্রিয়ায় এই হাইড্রোজেনটা লাফাতে 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 অক্সিজেনের কাছে চলে আসলো। তাহলে বিষয়টা আমাদের এখন দেখতে কেমন হয়ে গেল? বিষয়টা আমাদের এখন দেখতে হয়ে গেল লাইক দিস, CH3 C OH ডাবল বন্ড CH2। দেখ, এইটা হচ্ছে আমাদের একটা কিটোন আর এইটা হচ্ছে আমাদের একটা ইনল। ইনল কেন? কারণ ডাবল বন্ড আছে, ডাবল বন্ডের জন্য ইন, আর অ্যালকোহল গ্রুপ আছে, অ্যালকোহল গ্রুপের জন্য অল। এই কম্পাউন্ডটার নাম হচ্ছে ইনল। এবারে ওয়ান সেকেন্ড, এই যে ওটা তো এই হাইড্রোজেনটা তো ও এর কাছে এসছে, আমি এটাকে ও বন্ড এইচ লিখি। এবার দেখ, এবার পরে যে ঘটনাটা ঘটবে, আবার এখান থেকে এখানে আসাটাও তো তোকে বোঝাতে হবে। এটা 1 নম্বর সেন্টার, এটা 2 নম্বর সেন্টার, এটা 3 নম্বর সেন্টার। এবার কি হবে, এই বন্ডটা এখানে আবার ডবল বন্ডটা ফিরিয়ে দেবে, সঙ্গে সঙ্গে এই বন্ডটা খুলে যাবে এবং এই গোটা প্রক্রিয়ায় কি হবে, এই হাইড্রোজেনটা আবার 1 থেকে লাফিয়ে 3-এ চলে আসবে। তাহলে দেখ, এখানে 3 থেকে 1-এ গেছিল, এখানে 1 থেকে 3-এ হচ্ছে, অর্থাৎ এখানে আবারও বলছি 1-3টা কিন্তু IUPAC-র 1-3 নয়। বোঝার জন্য আমরা এইভাবে 1-3 করি সবসময়, অক্সিজেন থেকে রেসপেক্টে আলফা কার্বন অব্দি 3। এটার ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা কিটোন, এটা ইনল। একবার কিটোন থেকে ইনলে যাচ্ছে, একবার ইনল থেকে কিটোতে আসছে, একবার কিটোন থেকে ইনলে যাচ্ছে, একবার ইনল থেকে কিটোতে আসছে। দিস ইজ তিনটার কনভার্সন অফ টু আইসোমারিক ফর্মস। এটা এবং এটার মলিকুলার ফর্মুলা সেম, স্ট্রাকচারটা একটু আলাদা, অর্থাৎ দে আর আইসোমার্স অফ ইচ আদার, এবং এই দুটো আইসোমার পরস্পরের মধ্যে কন্টিনিউয়াস ইন্টারচেঞ্জ করতেই থাকছে। একবার এ ওখানে যাচ্ছে, একবার ও এখানে আসছে, একবার এ ওখানে যাচ্ছে, একবার ও এখানে আসছে। এই কনভার্সনটা কিন্তু করতেই থাকছে। দ্যাট ইজ বাই এই যে এদেরকে আমরা বলি হচ্ছে পরস্পরের টটোমার, এবং এই ফেনোমেনাটাকে বলা হয় টটোমারিজম। এবং এখানে কিন্তু একটা ডাইনামিক ইকুইলিব্রিয়াম মেইনটেইন হয়, ডাইনামিক ইকুইলিব্রিয়াম কিন্তু একটা মেইনটেইন হয় 1 থেকে 3-এ এবং 3 থেকে 1-এ। ডাইনামিক ইকুইলিব্রিয়াম কিন্তু একটা মেইনটেইন হয়। দিস ইজ টটোমারিজম, দিস ইজ টটোমারিজম, নাথিং এলস। এবার টটোমারিজম হওয়ার জন্য বুঝতেই পারছিস, এই যে আলফা কার্বন অথবা এই যে আলফা কার্বন, এই আলফা কার্বনে হাইড্রোজেন থাকাটা জরুরি। এবং এই যে আলফা কার্বনের কথা আমি বলছি, এই আলফা কার্বনটাকে কিন্তু অবশ্যই sp3 হাইব্রিডাইজ হতে হবে। আলফা হাইড্রোজেন তো থাকতে হবে প্রথমত, দিস ইজ ইম্পর্টেন্ট। এবং আলফা কার্বনটাকে sp3 হাইব্রিডাইজ হতে হবে, দ্যাট ইজ ম্যান্ডেটরি, ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। টটোমারিজম খেয়ে ফেললাম। জিওমেট্রিক্যাল আইসোমারিজম, এটা কিন্তু স্ট্রাকচারাল আইসোমারিজম নয়, এটা স্টিরিও আইসোমারিজমের পার্ট, ত্রিমাত্রিক, 3 ডাইমেনশনাল পার্ট। এখানে আমরা সেম মলিকুলার ফর্মুলা, সেম IUPAC পাবো, বাট ডিফারেন্ট জিওমেট্রি পাবো। খুব সহজ জিনিস, ডিফারেন্ট জিওমেট্রি উইথ রেসপেক্ট টু কি, ডিফারেন্ট জিওমেট্রি উইথ রেসপেক্ট টু ডাবল বন্ড, ডিফারেন্ট জিওমেট্রি উইথ রেসপেক্ট টু ডাবল বন্ড। খুব সহজ জিনিস। ধর মনে কর এখানে আমি একটা কম্পাউন্ড C4 C4H8 বলবো, আচ্ছা C4H8 বলি, C4H8। ধরে নে C ডবল বন্ড C ডবল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড H। আবার এটার ক্ষেত্রেও C ডবল বন্ড C সিঙ্গেল বন্ড CH3 সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড H সিঙ্গেল বন্ড CH3, অর্থাৎ 1 2 3 4 লং চেনে 4টে কার্বন, 2 নম্বরে ডাবল বন্ড। তাহলে কি হলো, বিউট টুইন। এখানেও 1
2 3 4 লং চেনে 4টে কার্বন, 2 নম্বরে ডবল বন্ড, বিউট টুইন। তাহলে দেখ মলিকুলার ফর্মুলা সেম তো ছিলই, আইইউপিএসিটাও সেম, বিউট টুইন, কিন্তু ভালো করে দেখলে দেখতে পাবি জিওমেট্রিক্যাল একটা ডিফারেন্স আছে। জিওমেট্রিক্যাল ডিফারেন্সটা কি? এই ডবল বন্ডের রেসপেক্টে এখানে দুটো মিথাইল একই দিকে আছে, আর ডবল বন্ডের রেসপেক্টে এখানে দুটো মিথাইল গ্রুপ অপোজিট সাইডে আছে। যখনই ডবল বন্ডের রেসপেক্টে দুটো মিথাইল গ্রুপ মানে সেম গ্রুপ সেম সাইডে থাকবে, সেম গ্রুপ সেম সাইড যদি থাকে, তখন সেই আইসোমারটাকে বলা হয় সিস আইসোমার, সিস। আর যখনই সেম গ্রুপ অপোজিট সাইড থাকবে, তখন তাদেরকে আমরা বলবো হচ্ছে ট্রান্স আইসোমার, ট্রান্স। তার মানে এটা হয়ে গেল সিস বিউট টুইন, এটা হয়ে গেল ট্রান্স বিউট টুইন। দিস ইজ জিওমেট্রিক্যাল আইসোমার্স, দিস ইজ জিওমেট্রিক্যাল আইসোমার, ট্রান্স বিউট টুইন। ডাবল বন্ডের রেসপেক্টে সেম গ্রুপ সেম সাইডে সিস, ডাবল বন্ডের রেসপেক্টে সেম গ্রুপ অপোজিট সাইডে ট্রান্স, সিস এন্ড ট্রান্স। ডাবল বন্ডের রেসপেক্টে সেম গ্রুপ সেম সাইডে সিস, ডাবল বন্ডের রেসপেক্টে সেম গ্রুপ অপোজিট সাইডে ট্রান্স। দ্যাট ইজ জিওমেট্রিক্যাল আইসোমার। আইসোমারিজম পড়িয়ে দিলাম। লাইভ ক্লাসটা একদিন কথা দিয়ে নিতে পারিনি, তার জন্য আই এম সরি। আমি একটু ঝামেলায় পড়ে গেছিলাম, ওই দিনটা আমাকে চলে যেতে হয়েছিল তাই, বাট আমি রেডি ছিলাম। আজকে ক্লাসটা করিয়ে দিলাম, রেকর্ডেড ক্লাস দিয়ে দিলাম। সবাই প্লিজ প্লিজ দেখে নিস, কাজে লাগবে, অনেকটা কাজে লাগবে স্ট্রাকচারাল আইসোমারিজম রিলেটেড এই পার্টটা। দেখা হবে নেক্সট ভিডিওতে খুব শিগগিরই, বিকজ বেসিক অর্গানিক কেমিস্ট্রি, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি আরো একটা পার্ট আমি ভিডিওতেই পড়াবো বা লাইভে পড়াবো, খুব শিগগিরই দেখা হবে। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থাক, পড়াশোনা কর, সামনে পরীক্ষা, প্রিপারেশন তৈরি কর। দেখা হচ্ছে খুব শিগগিরই, ততক্ষণ অবধি তারা সবাই ভালো থাকিস।